আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এই দুটি সাবজেক্টেরই একটি কমন চ্যাপ্টার হচ্ছে মানি মার্কেটস অথবা ফাইন্যান্সিং ইন্টারন্যাশনাল ট্রেড। আজকে এই চ্যাপ্টারের উপর আমি প্রথম লাইভ ক্লাস নিব। তো এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আমি প্রথমেই একটা বেসিক বিষয় বুঝাবো, তারপর শীটের 1 নাম্বার থেকে অঙ্ক করে স্টার্ট করব। ওকে, প্রথমেই আমরা জেনে নেই কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র কাকে বলে। এখানে বলা হয়েছে বাণিজ্যিক পত্র একটি স্বল্পমেয়াদী হস্তান্তরযোগ্য ঋণের দলিল। বাণিজ্যিক পত্র একটি স্বল্পমেয়াদী হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা ব্যবহার করে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ বাণিজ্যিক ব্যাংকের নিকট হতে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানের যখন স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হয়, তখন তারা চাইলে কমার্শিয়াল পেপার ইস্যু করে বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করতে পারে। স্বল্প সময় বলতে 1 বছর বা তার কম সময়কে বোঝানো হয়। আচ্ছা, এই যে তোমরা একটা পেপার দেখতে পাচ্ছ, কমার্শিয়াল পেপার মূলত এরকম একটা পেপার। এই পেপারের মধ্যে কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু কত সেটা উল্লেখ থাকে, সেলস ভ্যালু কত সেটা উল্লেখ থাকে, তারপর ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ কত দিন মেয়াদ, সেই মেয়াদটা উল্লেখ থাকে। তো কমার্শিয়াল পেপার যখন ইস্যু করা হয়, হ্যাঁ, তখন ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে ইস্যু করা হয়। ধরো একটা কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, তাহলে এই কমার্শিয়াল পেপারটা বিক্রি করা হবে 900 টাকায়। ঠিক আছে? তো সেলস ভ্যালু আর ফেস ভ্যালুর মাঝে যে গ্যাপটা আছে, এইটাই মূলত বাণিজ্যিক ব্যাংকের লাভ বা সুদ হিসেবে বিবেচিত হবে। তো এই কমার্শিয়াল পেপারের মাধ্যমে যদি হচ্ছে অর্থ সংগ্রহ করে, তাহলে কেমন কস্ট হয় সেটা নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এপিআর আর একটা হচ্ছে ইআইআর। তো আমাদের প্রশ্নে অনেক সময় বলেই দেয় যে এপিআর বের করো, অথবা বলে দেয় ইআইআর বের করো। তো বলে দিলে আমরা হচ্ছে যখন যেটা বলবে সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, বলেই দিবে, মানে সব অঙ্কে বলেই দিবে যে এপিআর বের করো অথবা ইআইআর বের করো। তো যদি এপিআর বের করতে বলে, তাহলে সূত্র প্রয়োগ করব ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইড বাই নিট সেলস ভ্যালু ইন্টু 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। আমরা এই সূত্র প্রয়োগ করে এপিআর নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই যে এখানে বলে দিছি, এফভি মানে ফেস ভ্যালু, এনএসবি মানে নিট সেলস ভ্যালু, আর এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড। অর্থাৎ কমার্শিয়াল পেপারের যেই মেয়াদ, সেটাকে আমরা এমপি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি ইআইআর বের করতে বলে, তাহলে সূত্র প্রয়োগ করব 1 + r হোল টু দি পাওয়ার n -1 × 100। এখানে আর বের করার সূত্র হচ্ছে এফভি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি, আর এন বের করার সূত্র হচ্ছে 360 ডিভাইড বাই এমপি। এই সূত্রের মাধ্যমে আমরা এন এর মানটা নির্ণয় করতে পারবো। তো তুমি আর এর মান এন এর মান আরো শর্টকারে মনে রাখতে পারো যে এপিআর এর সূত্রের যে প্রথম অংশটা আছে, এটা হচ্ছে আর এর মান, আর মাঝের যে অংশটা আছে এটা হচ্ছে এন এর মান। তাহলে এপিআর এর সূত্র যদি কারো মনে থাকে যে এপিআর সূত্র হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইড বাই নিট সেলস ভ্যালু ইন্টু 360 বাই এমপি ইন্টু 100, এই সূত্রটা যদি কারো মনে থাকে, তাহলে সে ইআইআর এর সূত্রের মধ্যে আর এর মান এন এর মান কত হবে এটা এমনি সে জানতে পারবে। হ্যাঁ, প্রথম অংশটা হচ্ছে আর এর মান, মাঝের অংশটা হচ্ছে এন এর মান। তো আর এর মান বের করবা, এন এর মান বের করবা, দেন ইআর এর যে মেইন সূত্রটা আছে এই সূত্রের মধ্যে আর এর মান বসাবা, এন এর মান বসাবা, ক্যালকুলেট করলে ইআর বের হয়ে যাবে। অঙ্কের মধ্যে যদি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে বলে বা কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করতে বলে, তাহলে আমরা এপিআর বের করি। আর ইফেক্টিভটা কখন বের করি? যখন প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলে দেয় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করো, অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করো, অথবা ইফেক্টিভ রেট বের করো। ইফেক্টিভ কথাটা থাকলেই বুঝতে হবে ইআইআর বের করতে হবে। হ্যাঁ, এটা হলো বড় কথা। ইফেক্টিভ কথাটাই থাকলে ইআইআর বের করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে এপিআর বের করতে হবে। তো আশা করছি সবাই বাণিজ্যিক পত্র কাকে বলে এই বিষয়টা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি শীটের 1 নম্বর অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 10,000। একটা কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু হচ্ছে 10,000 টাকা। ফেস ভ্যালুকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করি, এফ ভি ফেস ভ্যালু ইজ সোল্ড এট টাকা 8,500। আর এই কমার্শিয়াল পেপার বিক্রি করা হয়েছে কত টাকায়? 8,500 টাকায়। সো এই 8,500 হচ্ছে সেলস ভ্যালু, যাকে সংক্ষেপে আমরা এস ভি দ্বারা প্রকাশ করব। ফর 120 days, কমার্শিয়াল পেপারের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 120 দিন। সো এটাকে আমরা এমপি দ্বারা প্রকাশ করব। এখন বলছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার। তাহলে কমার্শিয়াল পেপারের ব্যয় কত? এখন কমার্শিয়াল পেপারের ব্যয় হচ্ছে দুই ধরনের, একটা এপিআর একটা ইআইআর। এখানে কি ইফেক্টিভ কথাটা বলছে? না, ইফেক্টিভ কথা বলে নাই। সো আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার বলতে আমরা এপিআর কে বুঝবো, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট কে বুঝবো। সো প্রথমত গিভেন দিয়ে আমরা যেই যে মান প্রশ্নে দেওয়া আছে এগুলো তুলে ফেলি। আমরা লিখলাম যে গিভেন ফেস ভ্যালু এফভি সমান 10,000, এই যে এফভির মান 10,000। তারপর সেলস ভ্যালু এসভির মান 8,500, লিখলাম 8,500। আর ম্যাচুরিটি পিরিয়ড 120 দিন, এই যে লিখলাম ম্যাচুরিটি পিরিয়ড এমপি সমান 120 days। আচ্ছা, এখন সূত্রের মধ্যে যেহেতু এনএসবি আছে, সো আমরা এনএসবিটা বের করে নিই যে নিট সেলস ভ্যালু
ব্র্যাকেটে লিখবা এনএসবি। এনএসবি বের করার সূত্র হচ্ছে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। এখন আমাদের এই অঙ্কের মধ্যে আদার কস্ট নাই, সো আমরা জিরো বিয়োগ করি। সেলস ভ্যালু হচ্ছে ৮৫০০, আদার কস্ট হচ্ছে জিরো। ৮৫০০ থেকে জিরো বিয়োগ করলে এনএসবি কত বেরোচ্ছে? ৮৫০০ টাকায় বেরোচ্ছে। এরপরে লিখলাম অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর সমান হোয়াট। এখন উই নো দিয়ে আমরা এপিআর সূত্র বসাবো, ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইড বাই নিট সেলস ভ্যালু ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এখন মান বসায় দাও। আমাদের ফেস ভ্যালু হচ্ছে কত? ১০,০০০ টাকা বসাই দিলাম। নিট সেলস ভ্যালু কত? ৮৫০০ বসাই দিলাম। নিট সেলস ভ্যালু ৮৫০০ ইন্টু 360 বাই এমপি। এমপির মান কত? এই যে ১২০ দিন বলা আছে, আমি ১২০ দিন বসালাম ইন্টু 100। দেন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 52.95%। দেখো তো ৫ নম্বর অঙ্ক বুঝতে পেরেছি কিনা। কারো কোনো কোশ্চেন আছে প্রবলেম পাস নিয়ে? প্রশ্নের মধ্যে ফেস বুঝতে ভ্যালু দেওয়া পারছি। আছে, সেলস ভ্যালু দেওয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে। তিনটা তথ্যই লিখবা। নিট সেলস ভ্যালু এক্সট্রা একটু ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে, যে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। আদার কস্ট নাই, সো জিরো বসাইলাম। দ্যাটস মিন নিট সেলস ভ্যালু ৮৫০০ আসবে। এখন এপিআর কত? সো আমরা এপিআর সূত্র বসালাম, রেজাল্ট আসলো 52.95%। আশা করছি সবাই ১ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি ২ নম্বর অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা ২ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ কোম্পানি ইস্যুস এ 120 ডেইজ কমার্শিয়াল ব্যাপার। একটা কোম্পানি একটা কোম্পানি ১২০ দিন মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করেছে। সো যতদিন মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করবে সেটাকে আমরা বলি ম্যাচুরিটি পিরিয়ড, সংক্ষেপে আমরা এমপি দ্বারা প্রকাশ করি। অফ এ ফেস ভ্যালু অফ টাকা 1000, কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু হচ্ছে কত? ১,০০০ টাকা, যাকে এফ ভি দ্বারা প্রকাশ করতে হবে। এর টাকা 975, এই ৯৭৫ টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে বলা আছে না, এই কোম্পানি ইস্যুজ এর পর অ্যাট প্রিপোজিশন বসে, হ্যাঁ, ইস্যুজ অ্যাট টাকা 975, ইস্যু করা হয়েছে ৯৭৫ টাকায়। তার মানে ইস্যু মানে বিক্রি, সো সেলস ভ্যালু এসবির মান হচ্ছে ৯৭৫ টাকা। হ্যাঁ, কমার্শিয়াল পেপারের মেয়াদ হচ্ছে কত? ১২০ দিন। ফেস ভ্যালু কত? ১,০০০ টাকা। আর ইস্যু অ্যাট ইস্যু অ্যাট টাকা ৯৭৫, বিক্রি করা হয়েছে ৯৭৫ টাকায়। সো এটা হচ্ছে সেলস ভ্যালু। বা পরীক্ষার হলে যদি তুমি বুঝতে না পারো যে কোনটা সেলস ভ্যালু, তাহলে তুমি চিন্তা করবা কোন অ্যামাউন্টটা ছোট। ফেস ভ্যালুর চেয়ে সেলস ভ্যালুটা ছোট হবে সবসময়। ঠিক আছে, তো সেলস ভ্যালুটা কত? ৯৭৫, কারণ ফেস ভ্যালু ১,০০০, ১,০০০-এর চেয়ে ছোট কত? ৯৭৫, সো এটাকে আমরা সেলস ভ্যালু ধরে নিব, যদি বাই চান্স বুঝতে অসুবিধা হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর কিছু খরচের নাম দেওয়া আছে। ক্রেডিট রেটিং এক্সপেন্স দেওয়া আছে 0.5%। হ্যাঁ, তারপরে ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ দেওয়া আছে 0.25%। স্টাম্প ডিউটি, এটাও একটা খরচ, দেওয়া আছে 0.5%। এখন খরচ যদি পার্সেন্টেজে থাকে, সবসময় ফেস ভ্যালুর উপর কাউন্ট করবা। এখানে এই যে ক্রেডিট রেটিং এক্সপেন্স দেওয়া আছে 0.5%, তুমি এই 0.5%কে টাকায় কনভার্ট করবা কিভাবে? ফেস ভ্যালু ১,০০০ টাকা, ১,০০০-এর সাথে 0.5% গুণ করবা। তাহলেই কিন্তু ক্রেডিট রেটিং এক্সপেন্স কত টাকা? ৫ টাকা বের হয়ে যাবে। তারপর ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ 0.25%, এই 25%কে মানে 0.25%কে টাকায় কনভার্ট করবা কিভাবে? ১,০০০-এর সাথে 0.25% গুণ করবা। তাহলে দেখবা যে 2.5 টাকা তোমার হচ্ছে ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ, এই খরচের টাকাটা চলে আসবে। আচ্ছা, স্টাম্প ডিউটি 0.5%, এটাও সেম। ১,০০০-এর 0.5% করলে স্টাম্প ডিউটির টাকা ৫ টাকা বের হয়ে যাবে। আচ্ছা, এই খরচগুলোর কাজ কি? এই খরচগুলোর কাজ হচ্ছে সেলস ভ্যালু থেকে এই তিনটা খরচই বাদ দিতে হবে। তিনটা খরচ বাদ দিলে আমরা নিট সেলস ভ্যালু পেয়ে যাব। আর নিট সেলস ভ্যালু পেয়ে গেলে আমাদের এপিআর বের করতে বলুক আর ইআইআর বের করতে বলুক, আমরা সহজেই বের করতে পারবো। সো দেখি কি বের করতে বলছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার? কমার্শিয়াল পেপারে ব্যয় কত? তার মানে এপিআর বের করতে হবে। যেহেতু ইফেক্টিভ বলে নাই, ইফেক্টিভ না বললেই এপিআর বের করতে হবে। সো আমরা কমার্শিয়াল পেপারে ব্যয় বলতে এপিআর নির্ণয় করব। প্রথমত আমরা গিভেনটা লিখে নিচ্ছি। ফেস ভ্যালু এফবির মান হচ্ছে কত? ১,০০০ টাকা, এই যে এফবির মান ১,০০০ লিখলাম। তারপরে সেলস ভ্যালু এসবি কত হবে? এসবি হচ্ছে ৯৭৫, এই যে ৯৭৫ টাকা লিখলাম। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে ১২০ দিন, এই যে ম্যাচুরিটি পিরিয়ড, এমপির মান ১২০ লিখলাম। এরপরে আমাদের তিনটা খরচ পার্সেন্টেজে ছিল, তাই না? এই যে ক্রেডিট রেটিং এক্সপেন্স হচ্ছে 0.5%, সো আমরা হেয়ার দিয়ে লিখবো ক্রেডিট রেটিং এক্সপেন্স ১,০০০-এর 0.5%, ৫ টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ 0.25%। সো এই পার্সেন্টেজকে টাকায় কনভার্ট করো। ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট চার্জ ১,০০০ ইন্টু 0.25%, ২.৫ টাকা। স্টাম্প ডিউটি 0.5%, সো এটাকেও টাকায় কনভার্ট করো। স্টাম্প ডিউটি ১,০০০ ইন্টু 0.5%, ৫ টাকা। মানে পার্সেন্টেজ থাকলে সেটা ফেস ভ্যালুর উপর কাউন্ট করতে হবে। তো আমরা তিনটা খরচ টাকায় কনভার্ট করছি, এখন নিট সেলস ভ্যালু বের করতে পারবো। লিখবো সুতরাং এনএসবি সমান সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে ৯৭৫, লিখলাম ৯৭৫। আদার কস্ট হচ্ছে
5 যোগ আড়াই যোগ 5, এই যে 5 যোগ আড়াই যোগ 5। সো বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি নিট সেলস ভ্যালু আসে 962.5। এরপর লিখবো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এপিআর সমান হোয়াট, উইনো দিয়ে আমরা এপিআর এর সূত্র বসাই দিব। এফভি মাইনাস এনএসভি ভাগ এনএসভি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এখন এই সূত্রের মধ্যে আমরা মান বসাই দিব, তাহলে সর্বশেষ অ্যান্সার আসবে 11.69%। এটি হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করছি সবাই 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। 3 তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এখন 4 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। ওকে, স্ক্রিনে আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলছে এ কোম্পানি নিডস এ ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 10,000। একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ 10,000 টাকা প্রয়োজন। তাহলে এই যে 10,000 টাকা, হ্যাঁ, এইটার জন্য তারা কমার্শিয়াল পেপার ইস্যু করবে। এই যে বলা আছে ইস্যুইং এ কমার্শিয়াল পেপার ইজ বিং কনসিডার্ড, মানে কমার্শিয়াল পেপার ইস্যু করার চিন্তা ভাবনা করা হচ্ছে। দিস পেপার ক্যারি অ্যান ইন্টারেস্ট অফ 10% পার annum। আমাদের এই কমার্শিয়াল পেপার 10% সুদ বহন করে। এখন শোনো, প্রশ্নের মধ্যে বলা আছে যে একটা কোম্পানির 10,000 টাকা প্রয়োজন, এই জন্য সে কমার্শিয়াল পেপার ইস্যু করবে। দিস পেপার ক্যারি অ্যান ইন্টারেস্ট অফ 10%, মানে এই কমার্শিয়াল পেপার 10% সুদ বহন করবে। মানে হচ্ছে আমাদের এই যে অঙ্কের মধ্যে 10,000 টাকা দেওয়া আছে, এইটা হচ্ছে ফেস ভ্যালু। আর এই যে সুদের হারটা দেওয়া আছে না, তুমি ফেস ভ্যালু থেকে সুদের হারটা বাদ দিবা। বাদ দিলে আমরা হচ্ছে সেলস ভ্যালুটা কত সেটা আমরা পাবো। এই যে 10% যে সুদের হার আছে না, এটা বাদ দিলে সেলস ভ্যালুটা কত সেটা আমরা জানতে পারবো। মানে প্রত্যেকটা অঙ্কের সিস্টেম একই রকম, যে আমাদের অঙ্কের মধ্যে কমার্শিয়াল পেপার যদি ইস্যু করা হয় কোনো টাকার জন্য, হ্যাঁ, ওই কমার্শিয়াল পেপার যদি সুদের হার উল্লেখ থাকে ওই কমার্শিয়াল পেপারে, তাহলে বুঝতে হবে যে এটা ফেস ভ্যালু, আর সুদটা বাদ দিলে পাওয়া যাবে সেলস ভ্যালু। তাহলে সেলস ভ্যালু কত হবে? এই ভ্যালু 10। 9,000। হ্যাঁ, সুদ থেকে, সরি, 10,000 থেকে 10,000 1,000। থেকে যদি 10,000 10% বাদ দিই তাহলে 1,000 টাকা বাদ যাবে, 9,000 টাকা হবে সেলস ভ্যালু। এখন ফ্লোটেশন কস্ট, উত্তরণ ব্যয় দেওয়া আছে 2%। এখন এই ফ্লোটেশন কস্টের সাহায্যে আমরা নিট সেলস ভ্যালু নির্ণয় করব। ঠিক আছে, ফ্লোটেশন কস্টের সাহায্যে আমরা নিট সেলস ভ্যালু বের করবো, এটা আদার কস্ট হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ সেলস ভ্যালু যা বের হবে তার থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে নিট সেলস ভ্যালু। এখন বলছে হোয়াট ইজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ কমার্শিয়াল পেপার। এই কমার্শিয়াল পেপারের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর কত। ঠিক আছে, ইআইআর আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা গিভেনটা লিখে ফেলি। প্রথমে লিখবো ফেস ভ্যালু 10,000 টাকা। এই যে প্রশ্নে বলা আছে না যে একটা কোম্পানির 10,000 টাকা প্রয়োজন, সো 10,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু। এখন সে চিন্তা ভাবনা করছে একটা কমার্শিয়াল পেপার ইস্যু করবে, যেই পেপার 10% সুদ বহন করে। তো যখনই সুদের হার উল্লেখ থাকবে বুঝতে হবে সেলস ভ্যালু তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করবা? এই ফেস ভ্যালু থেকে সুদটা বাদ দিতে হবে। তো সেলস ভ্যালু কিভাবে পাবা? 10,000 থেকে বাদ দিতে হবে 10,000-এর 10%। তাহলে 10,000 থেকে 1,000 বাদ গেলে 9,000 টাকা হচ্ছে আমাদের সেলস ভ্যালু। আচ্ছা, এরপর প্রশ্নের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নাই। ম্যাচুরিটি পিরিয়ড না দিলে আমরা বুঝবো এটা 1 বছর মেয়াদী অঙ্ক। সো ম্যাচুরিটি পিরিয়ড এমপি সমান 360 ডেইজ আমরা লিখবো। হুম। এখন আমরা লিখবো নিট সেলস ভ্যালু এনএসভি। এনএসভি কিভাবে পাবো? সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিতে হবে। সেলস ভ্যালু কত? 9,000 টাকা, এই যে 9,000 লিখলাম। আর ফ্লোটেশন কস্ট কত? ওই পার্সেন্টেজ আছে তাই না? সো ফেস ভ্যালুর উপর পার্সেন্টেজ কাউন্ট করতে হবে। দ্যাটস মিন 10,000-এর উপর 2% কাউন্ট করো। তাহলে 9,000 থেকে সম্ভবত 200 টাকা বাদ যাবে। 200 টাকা বাদ গেলে নিট সেলস ভ্যালু হচ্ছে 8,800। এখন আমরা লিখলাম ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর সমান হোয়াট। এরপর আমরা ইআইআর এর সূত্র বসাই দিলাম। হ্যাঁ, এখানে ইআইআর সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখন আমরা আর এর মানটা এই সূত্র দিয়ে বের করবো, আর এন এর মানটা এই সূত্র দিয়ে বের করবো। দেন মান বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। সো আমি করাই দিই এটা। ধরো আর এর মানটা কত আসবে এটা একটু ক্যালকুলেশন করে বলো তো। ফেস ভ্যালু থেকে নিট সেলস ভ্যালু বাদ দিবা, তার মানে 10,000 থেকে বাদ দিবা হচ্ছে কত? 8,800। তাকে 8,800 দিয়ে ভাগ করো, তাহলে আর এর মান পেয়ে যাবা। আর এর মান কত আসে? 0 পয়েন্ট কত বলো? তোমরা দেখাই দিবা, ঠিক আছে? আমার এখানে জায়গা নাই, সো আমি লিখতে পারছি না। তোমরা অবশ্যই মান বসিয়া একদম রেজাল্ট জিরো কত দেখাই পয়েন্ট দিবা। ওয়ান থ্রি সিক্স 0.13 636। 6.4 কয় করে ডিজিট দিলাম। বলবো স্যার? 4 ঘর বললেই হবে, জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা থ্রি স্যার। সিক্স আচ্ছা, 0.1364 করে দিলাম। আর এন এর মান কত হবে? 360 বাই এমপি, এমপির মানও 360, সো ভাগ করলে 1 হবে। সো 1 দিলাম, -1 ইন্টু 100। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করলে কত আসে? এটা তো তোমার হচ্ছে 1.1364ই আসবে। 1.1364
1364, তার থেকে বিয়োগ যাবে 1, আর গুণ হবে 100। তাহলে 0.1364 তার সাথে গুণ হবে 100, 13.64%। 13.64%, থার্টিন এটা হচ্ছে পয়েন্ট আমাদের অ্যান্সার। জি। হ্যাঁ, 13.64%, ফাতেমা আক্তার বলেছো 13.64%। হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্যাপারের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার সিস্টেম। আর এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে পরীক্ষার মধ্যে যদি এরকম আসে আর কি, যে একটা কোম্পানির কমার্শিয়াল পেপার, সরি, টাকা প্রয়োজন 10,000, এখন এই জন্য সে কমার্শিয়াল পেপার ইস্যু করার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, যেই কমার্শিয়াল পেপারের সুদ হচ্ছে 10%। তো সবসময় চিন্তা করবা যে ওই যেটা প্রশ্নে দেওয়া আছে, মানে যেই টাকাটা দরকার ওইটা ফেস ভ্যালু, সুদটা বাদ দিলে পাওয়া যাবে সেলস ভ্যালু। এইটুক যদি বুঝতে পারো, বাকিটুক তো মোটামুটি সহজই আছে। ফ্লোটেশন কস্ট দেওয়া আছে 2%। সো প্রশ্নের মধ্যে কস্ট থাকলেই ওর কাজ হচ্ছে সেলস ভ্যালু থেকে ওই কস্টটা মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, সকল কস্টই আদার কস্টের মধ্যে পড়বে আর কি। তো কস্টটা মাইনাস করে দিবা, সেলস ভ্যালু থেকে কস্টটা মাইনাস করে নিট সেলস ভ্যালু পাওয়া যাবে। তো এইটুকু কাজ করলে ইআইআর এর সূত্রের মধ্যে মান বসাই দিলে আমাদের ইআইআরটা বের হয়ে যাবে। এন এর ভ্যালু চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে কিনা? হ্যাঁ, যদি এই অঙ্কের মধ্যে আহ, তোমার হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকতো 90 দিন, তাহলে তো এন এর মানটা অন্যরকম চলে আসতো। ম্যাচুরিটি পিরিয়ডের উপর ভিত্তি করে এন এর মানটা চেঞ্জ হয়ে যাবে, কারণ উপরের 360 এটা তো কনস্ট্যান্ট। 360কে ম্যাচুরিটি পিরিয়ড দিয়ে ভাগ করতে হবে। এখন ম্যাচুরিটি পিরিয়ড অঙ্কে না থাকলে 360 ধরে নিব, মানে 1 বছর অঙ্ক ধরে নিব। আর যদি ম্যাচুরিটি পিরিয়ড প্রশ্নে থাকে, সেই ক্ষেত্রে যেটা থাকবে ওইটা দিয়েই ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে এন এর মানটা ডিফারেন্ট আসতে পারে। আমাদের এই অঙ্কে 1 আসছে, অন্য অঙ্কে অন্যরকম আসতে পারে, 3 আসতে পারে, 2 আসতে পারে, দশমিক আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আশা করছি সবাই 4 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব, তবে প্রবলেম পাতে যাওয়ার আগে আমি একটু বেসিক বুঝাবো, তারপর শীটের 5 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো আমরা। তো প্রাপ্য হিসাব বন্ধক রাখা, এটার ইংরেজি হচ্ছে প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তো প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আসলে কি বোঝায়? এখানে লিখছি প্রাপ্য হিসাব জামানত হিসাবে বন্ধক রেখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করার প্রক্রিয়াকে প্রাপ্য হিসাব বন্ধক রাখা বলে। প্রাপ্য হিসাব বলতে আমরা কি বুঝি বলো? ধরো বাকিতে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব তৈরি হয় বা অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়। সো ওইটা আমাদের একটা চলতি সম্পদ হিসেবে বিবেচিত হয়। ওই চলতি সম্পদ আমরা বন্ধক রেখে ব্যাংক অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে পারি স্বল্প সময়ের জন্য। তো এই কথাটাই বলা হয়েছে যে প্রাপ্য হিসাব জামানত হিসেবে বন্ধক রেখে, প্রাপ্য হিসাব জামানত হিসাবে বন্ধক রেখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করার প্রক্রিয়াকে প্রাপ্য হিসাব বন্ধক রাখা বলে। তো প্রাপ্য হিসাব বন্ধক রাখার অঙ্কে যদি এপিআর বের করতে বলে অথবা ইআইআর বের করতে বলে, তাহলে আমাদের সূত্র হবে 1/1/r মাইনাস 1/n ইন্টু 100। আমরা এই সূত্র প্রয়োগ করে এপিআরও বের করতে পারবো, আমরা এই সূত্র প্রয়োগ করে ইআইআরও বের করতে পারবো। ঠিক আছে, 1/1/r মাইনাস 1/n ইন্টু 100। এখন এই ক্ষেত্রে আমাদের জানতে হবে আর মানে কি, এন মানে কি। সো আর মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, আর এন মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তো নমিনাল ইন্টারেস্ট রেট এটা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। ধরো সুদের হার এটা প্রশ্নে দেওয়াই থাকবে, কিন্তু এন এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে না। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার দুইটা সূত্র আছে: 360 ডিভাইড বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অথবা অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। দুইটার যে কোনো একটা সূত্র প্রয়োগ করে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে পারবো। যদি আমাদের অঙ্কের মধ্যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র কেমন হবে? 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আর যদি অঙ্কের মধ্যে কালেকশন পিরিয়ড না থাকে, সেই ক্ষেত্রে তোমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল প্রশ্নে থাকতে পারে। তখন অ্যানুয়াল ক্রেডিট সেলসকে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে টার্নওভার বেরোবে বা এন এর মান বেরোবে। সো দুইটার যে কোনো একটা সূত্র প্রয়োগ করে আমরা এন এর মানটা বের করতে পারবো। তো এই বেসিকগুলো একটু ভালো করে পড়ো, আমি একটা অঙ্ক করাই দিচ্ছি এই বেসিকের আন্ডারে। ওকে, স্ক্রিনে আমরা 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে মোরশেদ কোম্পানিজ অ্যানুয়াল ক্রেডিট সেলস ইজ 12 লাখ। আচ্ছা, মোরশেদ কোম্পানির অ্যানুয়াল সেলস হচ্ছে কত? 12 লাখ টাকা। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ 72 ডেজ। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে কত? 72 দিন। তার মানে মোরশেদ কোম্পানির বিক্রয় হচ্ছে কত? বার্ষিক বিক্রয় হচ্ছে 12 লাখ টাকা। এই বিক্রয়টা হচ্ছে ক্রেডিট সেলস। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল অঙ্কে যে বিক্রয়টা দেওয়া থাকে সেটাকে আমরা ক্রেডিট সেলস বলে থাকি। তো এখানে অ্যানুয়াল ক্রেডিট সেলসও থাকতে পারতো, অথবা শুধু অ্যানুয়াল সেলস আছে, সমস্যা নেই, বাট তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। তো অ্যানুয়াল ক্রেডিট সেলস কত? 12 লাখ টাকা। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 72 দিন। এরপর বলছে কোম্পানি ইজ কনসিডারিং টু টেক লোন এগেইনস্ট দ্য প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাট 16% নোমিনাল ইন্টারেস্ট রেট আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু অফ অ্যাকাউন্ট রিসিভেবল। বলছে কোম্পানি চিন্তা ভাবনা করছে তারা অ্যাকাউন্ট রিসিভেবল বন্ধক রেখে 16% সুদে ঋণ নিবে। এখন ঋণ কতটুকু পাবে? আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু অফ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের যে ফেস ভ্যালু তার 80% পর্যন্ত
ঋণ পাওয়া যাবে, যেখানে সুদ দিতে হবে কয় পার্সেন্ট? 16%। ঠিক আছে। সো দুইটা লাইন আমি আবার বলছি। অ্যানুয়াল সেলস দেওয়া আছে 12 লাখ টাকা, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 72 দিন। কোম্পানি ইজ কনসিডারিং, কোম্পানি চিন্তা ভাবনা করছে টু টেক লোন, কোম্পানি লোন নিবে এগেইনস্ট দ্য প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল বন্ধক রেখে কোম্পানি চিন্তা ভাবনা করছে লোন নিবে কয় পার্সেন্ট সুদে? 16% নমিনাল ইন্টারেস্টেড, 16% সুদে ঋণটা নিবে। এখন ঋণ কতটুকু পর্যন্ত পাবে বলা আছে? আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, মানে যা ফেস ভ্যালু, অ্যাকাউন্ট রিসিভেবল যা ফেস ভ্যালু তার 80% পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যেখানে আমরা 16% হচ্ছে সুদ দিব। এখন রিকোয়ারমেন্টে বলছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর বের করো, তারপরে প্রুভ ইট, প্রমাণ করতে বলছে আমাদের এপিআরটা যে হইছে, এই যে এপিআর বের করলাম না, এপিআরটা যে হইছে এটা প্রুভ করতে বলছে, প্রমাণ করতে বলছে। আবার ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইএআর বের করতে বলছে। সো ইফেক্টিভ অ্যানুয়াল রেটও বের করে দেখাবো যে কিভাবে বের করতে হয়। তো প্রথমত আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর বের করে ফেলি। হ্যাঁ, প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল বন্ধক রেখে যেহেতু আমরা ঋণ করেছি, সেহেতু আমাদের এপিআর বের করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা রিকোয়ারমেন্ট এক দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ রেট, ব্র্যাকেটে লিখবো এপিআর। উইনো দিয়ে আমরা এপিআর এর সূত্র বসাবো। আচ্ছা, যে জায়গাটাতে ছিলাম আমরা, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর নির্ণয় করতে হবে। সো আমরা রিকোয়ারমেন্ট এক দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ব্র্যাকেটে লিখলাম এপিআর। উইনো দিয়ে আমরা এপিআর সূত্র বসালাম 1 ডিভাইড বাই 1/r মাইনাস 1/n ইন্টু 100। তো এখানে আমাদের এন এর মানটা কিভাবে বের করব? যেহেতু আমাদের অঙ্কের মধ্যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে, সেহেতু আমাদের এন এর মান বের করার জন্য প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, বা সংক্ষেপে এসিপি লেখা যায়। এসিপির ফুল মিনিং হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো 360 কে এসিপি দিয়ে ভাগ করো, 360 কে 72 দিয়ে ভাগ করলে 5 টাইমস হচ্ছে এন এর মান। আর আর মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এই যে প্রশ্নের মধ্যে নমিনাল ইন্টারেস্ট রেট দেওয়া আছে 16% অর 0.16। সো আমি আর এর পরিবর্তে 0.16 বসালাম, এন এর পরিবর্তে 5 বসালাম, দেন ক্যালকুলেশন করলে 16.53% আসে এপিআর। আশা করি এপিআর বুঝতে পেরেছো। রিকোয়ারমেন্ট 2 তে প্রমাণ করতে বলছে। সো প্রমাণ করার একটা নিয়ম আছে, সেটা দেখাই দিই। প্রমাণ করার জন্য আগে একটা টেবিল করতে হবে, হ্যাঁ, তারপরে তুমি এপিআর বের করতে পারবা। সো প্রমাণটা আমরা কিভাবে করব? প্রথমে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট পিরিয়ডিক অ্যাডভান্স। হ্যাঁ, নিট পিরিয়ডিক অ্যাডভান্স বলতে আসলে কি বোঝায়? যে আমার কাছে আসলে কত টাকা লোন আসছে, একদম নিট লোন কত পকেটে আসছে। হ্যাঁ, পকেটে নিট লোন কত আসে, সেটা হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তো আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমে লিখবো। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার নিয়ম হচ্ছে, এই যে অ্যানুয়াল সেলস আছে কত? 12 লাখ টাকা। এই 12 লাখ টাকাকে আমরা হচ্ছে টার্ন ওভার দিয়ে ভাগ করব। সো টার্ন ওভার আমরা রিকোয়ারমেন্ট একে করেছিলাম, এই যে এন মানে তো টার্ন ওভার, তাই না? 5 টাইমস এন মানে হচ্ছে টার্ন ওভার। সো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে, সরি, অ্যানুয়াল সেলসকে টার্ন ওভার দিয়ে ভাগ করব, তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাওয়া যাবে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আসবে কত? 2,40,000। ঠিক আছে। 2,40,000 টাকা থেকে আমরা রিজার্ভ বাদ দিব, কারণ এই 20% তো আমাকে লোন দেয় নাই। তো 2,40,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল ধরো জমা রাখছি, ব্যাংক হচ্ছে 80% পর্যন্ত লোন দিছে, তাহলে দেয় নাই কতটুক? 20% লোন দেয় নাই। সো এটাকে আমরা রিজার্ভ বলে থাকি। তাহলে 2,40,000-এর 20% করলে 48,000 টাকা হচ্ছে রিজার্ভ। সো রিজার্ভটা বাদ দিলে তুমি বলতে পারো তাহলে আপনি 1,92,000 টাকা লোন পাইছেন। ঠিক আছে, 1,92,000 টাকা লোন পাইছি, বাট সুদটা বাদ দিলে আমার পকেটে নিট কত আসে সেটা আমি জানতে পারবো। সো আমি এখন কি করবো? 1,92,000-এর উপর 16% করলে, সেটা তো তোমার 16% তো অ্যানুয়াল রেট, সো অ্যানুয়াল রেট দিয়ে গুণ করা যাবে না, অ্যানুয়াল রেটকে 5 দিয়ে ভাগ করবা, টার্ন ওভার দিয়ে ভাগ করবা। কারণ এই 1,92,000 টাকা এটা কিন্তু এক বছরের অ্যাকাউন্ট রিসিভেবলটা না, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে 2,40,000, এটা এক পিরিয়ডের অ্যাকাউন্ট রিসিভেবল। মানে আমাদের এক বছরের সেলস কত? 12 লাখ টাকা। আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? 72 দিন। তার মানে এই 72 দিনের যে অ্যাকাউন্ট রিসিভেবল, সেটাকে আমরা বলি অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এই 72 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল কত সেটা জানার জন্য তুমি ওই 12 লাখকে ওই টার্ন ওভার দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করবা, তাহলে এই 72 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 20% রিজার্ভ ধরলে, এটাও রিজার্ভটা 72 দিনের রিজার্ভ। সো লোনটা করলে এটাও আমাদের এক পিরিয়ডের লোন। মানে আমি 1,92,000 টাকা লোন পেয়েছি, এটা এক পিরিয়ড বা ওই 72 দিন হিসাবে আমি লোনটা পেয়েছি। তো তুমি এই 72 দিনের যে লোনটা আছে বা 1,92,000 টাকা যে লোনটা আছে, এটা হচ্ছে এক পিরিয়ডের লোন। এক পিরিয়ডের লোনের উপর সরাসরি 16% করা যাবে না, কারণ এই 16% হচ্ছে এক বছরের সুদের হার। তো এক বছরের সুদের হারকে তুমি 5 দিয়ে ভাগ করবা, দ্যাটস মিন টার্ন ওভার দিয়ে ভাগ করবা, তাহলে এই সুদের হারটাও ওই 72 দিন হিসাবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 16%-কে 5 দিয়ে ভাগ করলে সুদের হারটা এক পিরিয়ডে কনভার্ট হবে। সো এক পিরিয়ডের লোনের সাথে এক পিরিয়ডের সুদের হার গুণ করলে আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট চলে আসে 6,144। তাহলে আমরা কি করব? ওই অ্যাডভান্স থেকে পিরিয়ডিক ইন্টারেস্টটা বাদ দিব, সেক্ষেত্রে পাওয়া যাবে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। অর্থাৎ এই টাকাটা আমাদের পকেটে আসে, একদম সবকিছু বাদ দেওয়ার পর আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ বাদ দিছি, সুদ বাদ দিছি, এই টাকাটা আমার পকেটে আসে।
আচ্ছা, টার্ন ওভার কিভাবে আসলো? ঠিক আছে, একটু বলি। টার্ন ওভারটা আসলো হচ্ছে আমরা যখন রিকোয়ারমেন্ট এক করেছি তখন এন এর মান বের করেছিলাম 5 টাইমস। সো এনটাকেই বলা হয় টার্ন ওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। মানে বছরে 5 বার আমরা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল গণনা করি। যেমন 72 দিন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড না? সো এই 72 দিন, এরকম বছরে তুমি 5টা 72 দিন পাবা। ঠিক আছে, সো 360কে 72 দিয়ে ভাগ করলে আমরা বছরটাকে কি 5টা টাইমসে ভাগ করতেছি। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল 5 বার গণনা করা যাবে। ঠিক আছে, টার্ন ওভার হচ্ছে 5 টাইমস আমরা বের করেছি। এখন টার্ন ওভার যদি 5 বের করি, সেক্ষেত্রে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য ওই অ্যানুয়াল সেলসটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলটা এই 72 দিন বা এক পিরিয়ডের জন্য কত সেটা বের হয়ে যাবে। তো এক পিরিয়ডের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ বাদ দিবা, সেটাও তো তুমি এক পিরিয়ডের রিজার্ভই বাদ দিচ্ছ, অর্থাৎ 2,40,000-এর 20% করলে 48,000 টাকার এক পিরিয়ডের রিজার্ভ। সো বাদ দিলে আমাদের অ্যাডভান্স কত? 1,92,000। অর্থাৎ ব্যাংক থেকে আমি 1,92,000 টাকা লোন পাইছি। এখন এই লোন থেকেও তো ব্যাংক সুদ নিয়ে নিবে, তাই না? সো আমি 1,92,000-এর উপর 16% ধরতে পারবো না, কারণ 16% আর এই 1,92,000 এদের টাইমটা সেম না। এই 1,92,000 এটা এক পিরিয়ড, আর এই 16% এটা এক বছরের সুদের হার। তো তুমি এক পিরিয়ডের সাথে এক বছরের সুদের হার গুণ করলে আসলে কিছুই বেরোবে না, এটা একটা ভুল অ্যান্সার বেরোবে। তো 16%কে 5 দিয়ে ভাগ করে নিবা, তাহলে এই পার্সেন্টেজটা তোমার হচ্ছে এক পিরিয়ডে কনভার্ট হবে। দেন 1,92,000-এর উপর ওই পার্সেন্টেজ ধরলে তুমি হচ্ছে 6,144 পাবা পিরিয়ডিক ইন্টারেস্ট। সো অ্যাডভান্স থেকে পিরিয়ডিক ইন্টারেস্ট বাদ দিলে নিট পিরিয়ডিক অ্যাডভান্স পেয়ে যাবা 1,85,856। তো নিট পিরিয়ডিক অ্যাডভান্স যদি তুমি পেয়ে যাও, তখন তুমি এপিআরটা প্রুফ করতে পারবা, যে এপিআর বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল কস্টকে আমরা হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করব। অ্যানুয়াল কস্ট কত? এই যে আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট বেড়েছে কত, 6,144, তার সাথে 5 গুণ করতে হবে। তাহলে এক বছরের সুদ বা অ্যানুয়াল কস্ট বের হবে। সুদকে আমরা কস্ট বলে থাকি বা ব্যয় বলে থাকি। তো এটা হচ্ছে এক পিরিয়ডের সুদ, এটাকে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট বলতে পারি। সো পিরিয়ডিক ইন্টারেস্টের সাথে যদি আমরা টার্ন ওভার গুণ করে দেই, তাহলে এক বছরের সুদ হচ্ছে 30,720। আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স হচ্ছে কত? 1,85,856। এই যে 1,85,856, সো ভাগ করে 100 গুণ করবা, 16.53%। আর আমরা একটু আগে যেটা দিয়ে করছি 16.53%ই আসছে। সো এপিআর এই সূত্র দিয়ে করার ফলে যা আসে, আমরা যদি ম্যানুয়ালি হিসাব করে এপিআর বের করি সেটাও তাই আসে। সো প্রমাণ করতে বলছে না, সো আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি, চাইলে এখানে প্রুফড লিখে দিতে পারি। এবার বলো কার কি কোশ্চেন আছে, কোশ্চেন শুনবো। রিজার্ভে 20% রাখি বলার 2,40,000 20%। আহনাবের কথা বুঝি নাই, খুবই আস্তে আস্তে আসে, আর একটু জোরে বলো। রিজার্ভে 20%টা কিভাবে আসবে? ও, রিজার্ভের 20% কিভাবে আসে শোনো, এইখানে বলা থাকবে যে টু টেক লোন এগেইনস্ট দ্য প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল বন্ধক রেখে আমরা লোন নিছি অ্যাট 16% ইন্টারেস্ট রেট, 16% সুদে, আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু অফ অ্যাকাউন্ট রিসিভেবল। মানে ফেস ভ্যালুর 80% পর্যন্ত আমরা ঋণটা পেয়েছি। তাহলে 80% পর্যন্ত যদি আমি ঋণ পাই, তাহলে ঋণ পাই নাই কত পার্সেন্ট? 20%। ওই 20%কে আমরা রিজার্ভ বলি। অর্থাৎ ব্যাংকের কাছে আমি অ্যাকাউন্ট রিসিভেবল জমা দিছি, ওরা আমাকে 80% ঋণ দিছে আর 20% রিজার্ভ হিসাবে রাখছে। তো ওই 20%কেই আমরা হচ্ছে রিজার্ভ বলতেছি। সো এক পিরিয়ডের অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2,40,000, তার উপর 20% করলে আমাদের রিজার্ভ আসে হচ্ছে এক পিরিয়ডের জন্য 48,000 টাকা। তুমি এইখানে দেখবা যে আমি লোনটা পাইছি কয় পার্সেন্ট। তুমি 100% লোন পাবা না, হয় 70%, 80% বা 90% পর্যন্ত লোন পাবা। তো যত পার্সেন্ট পর্যন্ত লোন পাবা, আপ টুর পর যে কথাটা বলা থাকবে, আপ টু 80%, আপ টু 70%, তো আপ টুর পর যেই পার্সেন্টেজটা বলা থাকবে এই পর্যন্ত লোন পাবা, বাকিটা হচ্ছে রিজার্ভ। 80% লোন পাইছি, 20% রিজার্ভ। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার 72 এখন দিনের এটা বিষয়টা কিভাবে কি prove স্যার? করব? 72 স্যার দিনের বিষয়টা 72 দিন হচ্ছে, পর পর কি আমরা ওই লোন পাবো 72 দিন পর পর নাকি? না না, 72 মানে দিন পর 72 পর দিন। লোন পাবো না। মানে এই কোম্পানির হচ্ছে আহ, এক এক একটা পিরিয়ড হচ্ছে 72 দিন করে। ঠিক আছে, ধরো ওরা 72 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি করে আর কি। হ্যাঁ, ওদের হচ্ছে এক একটা পিরিয়ডের মেয়াদ হচ্ছে 72 দিন। তো এক একটা পিরিয়ডের মেয়াদ যদি 72 দিন হয়, তাহলে আমরা বলতে পারি যে 72 দিনের জন্য একটা অ্যাকাউন্ট রিসিভেবল তাদের তৈরি হবে। এইভাবে বছরে 5 বার তারা অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি করবে। সো সর্বমোট অ্যাকাউন্ট রিসিভেবল হবে 12 লাখ টাকা। এটা হচ্ছে তাদের অ্যানুয়াল ক্রেডিট সেলস। এই 72 দিনটা এটা কোম্পানির একটা নিজস্ব হিসাব। 12 লাখ, 12 লাখ টাকা দ্বারা 72 দিন পর পর আর কি হিসাব করে হ্যাঁ, টোটাল 12 লাখ টোটাল পাইছে। 12 লাখ টাকা হচ্ছে এক বছরের তাদের বিক্রয়। তুমি যদি এই 2,40,000 চল্লিশ গুণ 5 দাও, তাহলে দেখবে আবার 12 লাখই হবে। এই 5 আসবে কিভাবে? ওই যে 360কে 72 দিয়ে ভাগ করলে আমাদের টার্ন ওভার আসবে 5।
তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এর সাথে 5 গুণ করলে আবার এই 12 লাখ টাকা তৈরি হয়ে যাবে। তার মানে তাদের এক একটা পিরিয়ড হচ্ছে 72 দিন করে। তাহলে আমি 360 কে 72 দিয়ে ভাগ করলে বুঝতে পারি যারা এক বছরে মোট 5 বার অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি করে। তো 5 বার যদি অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি করে তাহলে তো প্রতি এখানে পিরিয়ডে অ্যাকাউন্ট রিসিভেবল 2,40,000, 5 দিয়ে গুণ করলে 12 লাখ টাকাই হবে। এখানে ওই যে বা- সাথে দিয়ে দিচ্ছে না ব্যাংককে, ওই যে ওই অ্যাকাউন্ট রিসিভেবল, সেক্ষেত্রে তারা 72-এ আবার কেন করলো, মানে 72 করে হিসাব কেন? 72 দিন করে হিসাব করে একসাথে নাই। 12 লাখ টাকা। একসাথে 12 লাখ টাকা না, মানে এখানে তাদের এভারেজ কালেকশন পিরিয়ড যেহেতু আছে সেহেতু আমরা বুঝতে পারি যে 72 দিনে তাদের একটা অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। এখন ওই 72 দিনের যে অ্যাকাউন্ট রিসিভেবলটা আছে ওইটা জমা দিয়ে তারা হচ্ছে লোন নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে তোমার 16.53%। ওকে। পিরিয়ড যদি একটা হয় তাহলে আমরা এখানে অ্যানুয়াল কস্টের এখানে ইন্টারেস্ট কস্ট এটা 5 দিয়ে গুণ করছি কেন? পিরিয়ড একটা হবে না, এখানে তোমার এভারেজ কালেকশন পিরিয়ড হয় 60 দিন, 72 দিন, 90 দিন এরকমই থাকে। তো যেইটা থাকবে ওই অনুযায়ী আমরা জাস্ট সিস্টেম করে সমাধান করে ফেলবো। এখানে অবশ্যই এটা কালেকশন পিরিয়ড দেয়া থাকবে, তো যেই পিরিয়ডটা দেয়া থাকবে ওইটা দেখবা এরকমই 60, 70, 90 এরকম, বা 120 দিন দেয়া থাকতে পারে। তো সেই হিসাবে আমরা সমাধান করে ফেলবো। আচ্ছা, এরকমই থাকবে অঙ্ক, তো আশা করি এরকম যদি থাকে তো অঙ্ক করতে পারবা। ঠিক আছে, এইবার আসো আমাদের 3 নাম্বার যে রিকোয়ারমেন্টটা আছে। এখানে বলছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইএআর বের করো। সো ইফেক্টিভ অ্যানুয়াল রেট যখন বের করতে বলবে, তা আমরা তো শুরুতে বলছিলাম যে এপিআর এবং ইএআর এর সূত্র একই। ঠিক আছে, ধরো আমাদের অঙ্কের মধ্যে এপিআর বের করতে বললো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, ইএআর বের করতে বললো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। তো ধরো কোনো অঙ্কের মধ্যে এপিআর বের করতে বললো, তাহলে এই সূত্র। কোনো অঙ্কের মধ্যে ইএআর বের করতে বললো, তাহলে এই সূত্র। এখন এই অঙ্কের মধ্যে এপিআর ইআইআর দুইটাই চাইছে। তো এপিআর তো আমরা একবার বের করেছি, তাই না? এই সূত্র দিয়ে এপিআর একবার বের করেছি। এখন যেহেতু ইআইআর বের করতে বলবে সেহেতু আমরা একটা কম্পাউন্ডিং সূত্র অ্যাপ্লাই করতে পারি। কম্পাউন্ডিং সূত্রটা হচ্ছে এরকম যে ইআইআর এর বের করার সূত্র হচ্ছে 1+r⁴n-1 তো এখানে আমাদের আর বের করার সূত্র হচ্ছে নিট পিরিয়ডিক কস্টকে নিট পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে আর এর মান। আর এন বের করার সূত্র হচ্ছে টার্ন ওভার হচ্ছে 5 টাইমস, এটা সরাসরি চলে আসবে। সো নিট পিরিয়ডিক কস্ট হচ্ছে ওই যে এক পিরিয়ডের ইন্টারেস্ট, সেটাকে আমরা নিট পিরিয়ডিক কস্ট বলে থাকি। তো নিট পিরিয়ডিক কস্ট কত? 6,144। আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স আমরা বক্স দিয়ে বের করেছি 1,85,856, ভাগ করলে 0.0331 আসে আর এর মান, আর এন হচ্ছে 5 টাইমস। সো সূত্রের মধ্যে মান বসে দিলে 17.68% আসবে রেজাল্ট। তো শুধুমাত্র এপিআর ইআইআর যদি একই অঙ্কের দুইবারই চায়, সেই ক্ষেত্রে এপিআরটা আমরা আগে সূত্র দিয়ে করবো আর ইআর এর জন্য এই কম্পাউন্ডিং ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট যদি এরকম একটা অঙ্ক আসে যে আমাদের শুধু ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলছে, ঠিক আছে, এটাকে অ্যানুয়াল বানাই দিই, ইফেক্টিভ। আমাদের ধরো এমন একটা অঙ্ক আসলো যেখানে শুধু ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলছে, সেক্ষেত্রে আর কম্পাউন্ডিং ইউজ করা দরকার নাই। আমাদের ওই প্লেজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল অঙ্কের মধ্যে ওই ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বললো আমরা ওই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে আমি যে সূত্রটা তোমাদের দেখাই দিয়েছি রিকোয়ারমেন্ট একে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি। ইফেক্টিভ অ্যানুয়াল রেট বললো ওই 1 নম্বর রিকোয়ারমেন্টের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে বললো ওই 1 নম্বর রিকোয়ারমেন্টের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। বাট একই অঙ্কের মধ্যে যদি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চায়, সেই ক্ষেত্রে অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের জন্য আমরা হচ্ছে নর্মাল সূত্রটা অ্যাপ্লাই করব, আর ইফেক্টিভ অ্যানুয়াল রেটের জন্য আমরা কম্পাউন্ডিং করে দিব। হ্যাঁ, এটা হলো কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের সূত্র আর কি। হ্যাঁ, কম্পাউন্ডিং এর সূত্র। সো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ইএআর বের করব বা ইআইআর বের করব। বাট সাধারণত আমরা এটা ইউজুয়ালি অ্যাপ্লাই করব না। যখন অঙ্কের মধ্যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট চাইবে তখন 1 নম্বর সূত্র, যদি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চায় তাহলে এই 1 নম্বর সূত্র, বা দুইটা যদি একসাথে চায় সেই ক্ষেত্রে একটা তোমার নর্মাল সূত্র দিয়ে করবো আর একটা তোমার কম্পাউন্ডিং করে দিবা। আশা করছি সবাই 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের হোমওয়ার্ক থাকবে শীটের 1 থেকে 5। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।